আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের 60 দিনের যে মাস্টার প্ল্যান সেই প্ল্যানের প্রথম ক্লাস আজকে ক্লাস শুরু করে দিব কিছুক্ষণের মধ্যেই। তোমরা যারা আমাদেরকে দেখছো সবাই জয়েন করে ফেলো। আজকে থেকে আমাদের সাথে তোমরা যারা শুরু করছো 60 দিনের মধ্যে 7টা বিষয় তোমরা খুব ভালোভাবে শেষ করতে পারবে। পরীক্ষায় আসার সম্ভাব্য গুরুত্বপূর্ণ সকল টপিক আমরা কনসেপ্ট দেখাবো, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করাবো। আশা করছি এর মাধ্যমে তোমরা এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত একটি ফলাফল করতে পারবে। তো আজকে আমাদের ক্লাস রসায়ন, যেটা আগে থেকেই আমাদের অ্যানাউন্স ছিল। তোমরা যারা দেখছো ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। আমরা ক্লাস শুরু করে দিব এখনই। এসছে নোট ওপেন হয় না কেন? নোটে ক্লিক করো, দেখার সময় নোট করতে হবে। ক্লিয়ার দেওয়া কলমটা তুলি বানিয়ে নিতে পারো। এখানে যাও হ্যাঁ, আর ইয়ে কই স্লাইডটা কই? স্লাইড যখন লাগবে যে নোটে চলে হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। দেখো তো আমার কথা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ কিনা? আমার কথা যদি ক্লিয়ার শুনতে পারো তাহলে একটু কমেন্ট সেকশনে সবাই একটু জানাতো যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে। যারা যারা ক্লাসে আসো একটু দেখো তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। শোনা যায়? আচ্ছা ঠিক আছে, একটু ভাই জুম আউট করেন তো, অল্প একটু কমান, অল্প একটু ছোটো করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আজকে আমাদের যে পড়ার টপিক সেটা আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা আসবো। তার আগে দেখো তোমরা
যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, মানে অর্থাৎ তোমাদের পরীক্ষা অলরেডি রুটিন দিয়ে দিয়েছে, 30শে জুন মেবি তোমাদের পরীক্ষা শুরু হবে আর কি। পরীক্ষা শুরু হওয়ার কথা আছে, যদি উপরওয়ালা সহায় থাকে তাহলে ইনশাল্লাহ পরীক্ষা 30শে জুন শুরু হবে। 30শে জুন যেহেতু শুরু হবে, সুতরাং আমাদের হাতে আর সময় একদমই নাই বলতে গেলেই চলে। হয়তোবা আমরা আর 2 মাসের মতো সময় আর তোমাদের হাতে আছে আর কি। এই 2 মাস সময়কে ধরে আমরা একটু আগাবো, ট্রাই করবো আর কি, চেষ্টা করবো যে যতটুকু কমপ্লিট করা যায়। যতটুকু বলতে আমরা একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুতে আর কি আমরা যাবো আর কি। একটা ভালো প্রিপারেশন যেন আর কি আমাদের পরীক্ষা হলে আমরা নিয়ে যেতে পারি। এখন খেয়াল করো, এই প্রিপারেশনের জন্য রসায়নটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু রসায়ন একদম অল্প অধ্যায়, 5টা 5টা 10 4টা 8টা অধ্যায় তোমাদের পরীক্ষায় আসে শর্ট সিলেবাসে। এই 4টা 8টা অধ্যায় থেকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকসগুলা এবং যেগুলা থেকে বিগত বছর কোশ্চেন এসছে, যেগুলোতে মূলত বিগত বছর কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলাকে অ্যানালাইসিস করে আমরা মূলত আগাবো। যেহেতু আমরা সব কিছু পড়াশোনা এখানে আমরা আনবো না, কারণ সবকিছু পড়াশোনা নিয়ে আসতে গেলে একটা হজবরল অবস্থা তৈরি হয়ে যাবে। ওই জন্য যেইগুলা খুব ইম্পর্টেন্ট দরকার শুধুমাত্র সেইগুলাই আমরা আর কি এখানে কভার করবো আর কি। দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুণগত রসায়ন। এখন গুণগত রসায়নের কিছু টপিকস আমি অলরেডি স্লাইডে লিখে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ। প্রথমে লেখা আছে 1 নম্বর যেটা লেখা আছে যে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়, তারপরে লেখা আছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, তারপর আছে রিডবার্গ সমীকরণ, তারপরে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল, তারপরে দ্রাব্যতার গুণফল থেকে ঘনমাত্রা বা দ্রাব্যতা নির্ণয়, ঘনমাত্রা অবলিক দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল নির্ণয়, সময়ায়ন প্রভাব এবং অদক্ষেপ সংক্রান্ত ম্যাথগুলা। এখন খেয়াল করো সবাই, এই যেই টপিকসগুলো এখানে লেখা আছে এগুলো সবচেয়ে এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকসগুলো কভার না করে আমাদের পরীক্ষা হলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ এই টপিকসগুলো আমাদের কভার করাই লাগবে। এইটা এই 5টা টপিক, এই 6টা টপিক আমাদের কভার করাই লাগবে। এর সাথে যেহেতু স্লাইডে অন্তর্ভুক্ত নেই, তবুও আমি তোমাদের কিছু টপিক আরো বলে দিচ্ছি। যেমন 1 নম্বর হচ্ছে তোমাদের মডেল, অর্থাৎ যে মডেলগুলো আছে, মডেল বলতে তোমরা বুঝতে পারছো আর কি, যে রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল, এটাও পরীক্ষা আসতে পারে। এটা আসলে আমাদের এত বেশি মানে একদম মাথা ঘামিয়ে ফেলবো না মডেলটা নিয়ে। আমরা মডেলের জন্য যতটুকু দরকার, আমরা মডেল সংক্রান্ত যতটুকু দরকার আমরা ঠিক ততটুকু পড়ে নেব। অর্থাৎ পরমাণু মডেলের, রাদারফোর্ডের পরমাণুর প্রস্তাবনা, তারপরে রাদারফোর্ডের পরমাণুর সীমাবদ্ধতা, এগুলো আমরা মোটামুটি টুকটাক পড়ে নেবো আর কি বই থেকে। এগুলোর জন্য আমরা এখন টাইম ওয়েস্ট করবো না ক্লাসের ভিতরে। আর আরেকটা হচ্ছে আয়ন শনাক্তকরণ তোমাদের আছে কিনা আমি সঠিকভাবে খেয়াল নাই, তোমরা একটু সিলেবাস দেখবা। যদি আয়ন শনাক্তকরণ থাকে, যদি আয়ন শনাক্তকরণ থাকে তাহলে অবশ্যই আয়ন শনাক্তকরণটা একটু দেখে নিবা তোমাদের পরীক্ষা আছে কিনা। যদি আয়ন শনাক্তকরণটা থাকে তাহলে তোমরা আয়ন শনাক্তকরণটা একটু দেখে নিবা নিজের মতো করে সবাই একটু আয়ন শনাক্তকরণটা একটু দেখে নেওয়ার ট্রাই করবা। এখন খেয়াল করো, তা আমরা কথা না বাড়ি আমরা একটু ক্লাসের দিকে চলে যাই, যেহেতু টাইম আমাদের অলরেডি 5 মিনিট চলে গেছে। আমরা যেটা প্রথম দিকে যেটা আছে সেটা দিকে পড়াশোনা শুরু করি, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত সমস্যাগুলো আমরা সমাধান করব। তার আগে আমরা একটু কোয়ান্টাম সংখ্যার বেসিকটা একটু দেখে আসি, যে যত ভালোই পারো তার আগে আমি একটু মেমোরাইজ করে দেওয়ার তোমাদের ট্রাই করি যে কোয়ান্টাম সংখ্যাটা কি এবং কেন, কিভাবে আসবে পরীক্ষায়। এখন তো কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের মূলত 2টা কোশ্চেন আসার মতো, 2 টাইপের কোশ্চেন আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে আসে। একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়, আর একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়, আর একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এই যে কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয় আর কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, 2টা জিনিসই আমাদের আজকে বোঝার প্রথম এবং প্রধান টার্গেট। আর একটা জিনিস আজকে আমরা কভার করার ট্রাই করবো, সেটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, রিডবার্গ সমীকরণ। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের ভিতরে পড়ে। এছাড়া আমরা স্লাইডের নিচে যাই তাহলে তোমরা দেখতে পারবা আমি তোমাদেরকে স্লাইডে দেখাই। তাহলে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এই স্লাইডে অন্তর্ভুক্ত করা আছে অলরেডি আমাদের কিছু কোশ্চেন এই স্লাইডে অন্তর্ভুক্ত করা আছে। তোমাদেরকে এই স্লাইডটা আমরা দিয়ে দেবো, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্লাইডটা তোমাদেরকে আমি দিয়ে দেবো।
এবং এই যে স্লাইডে যে কোশ্চেনগুলো আছে সবার প্রথম তোমাদের কাজ হবে বাসায় বসে আজকে ক্লাস করার পরে সবাই এই যে স্লাইডের কোশ্চেনগুলো সবার আগে সলভ করে ফেলবা। সবার আগে সবাই এই যে স্লাইডে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করবা। তো এখন আসো আমরা একটু কোয়ান্টাম সংখ্যা পড়াশোনায় চলে যাই। এখন তো কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস, কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হবে না বুঝলে সবাই একদম কমেন্ট সেকশন উন্মুক্ত, যে যতবার পর জিজ্ঞাসা করবা, কারণ এটাই লাস্ট সুযোগ। এরপরে আর কোনো সুযোগই থাকবে না যে তোমার এই কোশ্চেনগুলো সলভ করার বা এই জিনিসটা আরেকবার ক্লিয়ার হওয়ার, এরকম কোনো সুযোগ আর তোমাদের নাই যে এই কোশ্চেনগুলো আরেকবার সলভ করতে পারবা। তো আসো আমরা একটু কোয়ান্টাম সংখ্যার দিকে চলে যাই। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা প্রথম আমরা শিখবো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সেট নির্ণয়। খুব ইজিলি বোঝানো ট্রাই করবো, খুব ডিপে আমি কিছু তোমাদের বোঝাবো না, খুব ইজিলি বোঝানো ট্রাই করবো এবং তোমরা খুব ইজি সহজে বুঝে ফেলার চেষ্টা করবা। এখন আসো যে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের সেটটা আমি কিভাবে নির্ণয় করবো। ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিই, জিনিসটা তাহলে খুবই ক্লিয়ার হবে। এন্ড কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আবার আমি বলছি, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আসো আগে আমি একটা উদাহরণ দিই, জিনিসটা ক্লিয়ার হবে তাহলে সবচেয়ে বেশি, কারণ এখন আমি অত ডিপে তোমাদেরকে এখন পড়াবো না। ধরো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 11। এই সোডিয়ামের আগে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। যদি কোন সময় বলে যে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের সেট নির্ণয় করতে হবে, কি করতে হবে? কোয়ান্টাম সংখ্যা থেকে যদি কোনো সময় বলে যে ইলেকট্রনের সেট নির্ণয় করতে হবে, তাহলে আমরা কোনো দিকে না তাকিয়ে জাস্ট আগেই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। যদি বলা হয় যে কোয়ান্টাম সংখ্যা থেকে কি করতে হবে? ইলেকট্রনের সেট নির্ণয়, তাহলে কোনো দিকে না তাকিয়ে আমাদের প্রথম কাজ হবে এই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলার। তাহলে আসো আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। যদি কেউ ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে একটু বইয়ের হেল্প নিয়ে নেবা ইলেকট্রন বিন্যাসটার জন্য, কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু জানতে হবে। ইলেকট্রন বিন্যাস না জানলে তুমি কোয়ান্টাম সংখ্যাটা বের করতে পারবা না। এখন আসো প্রথম কোশ্চেন, দেখাচ্ছে আমার কোশ্চেন আছে লাস্ট ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হবে। আমার কোশ্চেনে দিয়েছে শেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মানটা লিখতে হবে। এখন আমি শেষ ইলেকট্রনটা কিভাবে বের করি একটু খেয়াল করবা। দেখো 11টা ইলেকট্রন আমার এখানে সাজানো আছে। এখানে আমার কয়টা ইলেকট্রন সাজানো আছে? 11টা ইলেকট্রন আমার এখানে সাজানো আছে। এখন দেখো প্রথমে আছে 1s2। 1s2 তে আমার কয়টা ইলেকট্রন আছে? 2টা। কত কত নাম্বার ইলেকট্রন 1s2 তে আছে? 1 নাম্বার ইলেকট্রন আর 2 নাম্বার ইলেকট্রন। 1 আর 2 নাম্বার ইলেকট্রন আছে 1s2 তে। তাহলে 2s2 তে কত কত নাম্বার ইলেকট্রন আছে? 3 আর 4 নাম্বার ইলেকট্রনটা আছে 2s2 তে। 2p6 এ তাহলে কয়টা ইলেকট্রন আছে? 2p6 এ আছে আমার 5 থেকে 10 নাম্বার পর্যন্ত ইলেকট্রনটা আছে আমার 2p6 এ। আর 11 নাম্বার অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা আমার কোথায় আছে? সর্বশেষ ইলেকট্রনটা আছে আমার 3s1 এ। সর্বশেষ ইলেকট্রনটা আমার কোথায় আছে? সর্বশেষ ইলেকট্রনটা আছে আমার 3s1 এ। এখন এই যে সর্বশেষ যে ইলেকট্রনটা আছে এটার আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান এখন লিখবো। আমি খুব ইজিলি বোঝানোর ট্রাই করছি, তোমরা খুব ইজি সহজে বুঝে নিবা। এখন আসো তাহলে প্রথমে কত? 3s1 এর কয়টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হবে? এর লিখতে হবে হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার মান। এর কয়টা কোয়ান্টাম সংখ্যার মান? এর 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা লিখবো। এখন খেয়াল করো, প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর ভ্যালু। প্রথম 3s1 এটা হচ্ছে 11 নম্বর ইলেকট্রন তার অবস্থান। এই 11 নম্বর ইলেকট্রনের অবস্থানের উপর বেস করে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখব। এখন লক্ষ্য করো সবাই, যেহেতু 3s1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখন যে কথাটা বলছি এই কথাটা খুব ভালো করে মাথার ভিতর গেঁথে নিবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি সংখ্যা? প্রধান কোয়ান্টাম সংখ্যা কোথায় থাকে?
প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকে সবসময় এই যে এস পি ডি এফ এদের পাশে, অর্থাৎ 3। প্রধান কোয়ান্টাম সংখ্যা সবসময় কোথায় থাকে? এস পি ডি এফ এদের পাশে। কি বললাম? যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কোথায় থাকে? প্রধান কোয়ান্টাম সংখ্যা সবসময় থাকবে হচ্ছে এস পি ডি এফ এদের পাশে থাকবে। তাহলে যেহেতু 3s1, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম নাম্বারটা হবে হচ্ছে 3। প্রধান কোয়ান্টাম নাম্বার কত হবে? 3। ধরো সাপোজ 2p6, ধরো সাপোজ 2p6, 2p6 এর জন্য আমাকে বলেছে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা লিখতে হবে। কি বলেছে? 2p6 এর জন্য কি বলেছে? আমার প্রধান কোয়ান্টাম সংখ্যাটা লিখতে হবে। তাহলে 2p6, পি এর পাশে কত আছে? পি এর পাশে আছে 2, তাহলে এখানে n ইকুয়ালস টু কত হইতো? 2। অর্থাৎ এসপিডিএফ কি? এসপিডিএফ এদের পাশে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমার অলরেডি প্রধান কোয়ান্টাম নাম্বারটা লেখা শেষ। অলরেডি আমার কি প্রধান কোয়ান্টাম নাম্বারটা লেখা শেষ 3s1 এর জন্য। এখন আমি তোমাদের একটা ম্যাজিক বলে দেবো। এখন তোমাদেরকে আমি ম্যাজিক বলে দেবো, এই ম্যাজিক দিয়ে সবাই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান একবারে বের করে ফেলতে পারবা। এখন আমি একটা ম্যাজিক বলে দিচ্ছি, এই ম্যাজিক দিয়ে সবাই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান একবারে বলে ফেলতে পারবা। ম্যাজিকটা একটু খাতায় তোমরা সব লিখে নিবা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এল দ্বারা প্রকাশ করি। তাহলে এল এর ভ্যালু হবে 0, 1, 2, 3। এস পি ডি এফ, এস পি ডি এফ। এখন সবাই খেয়াল করো, এখন দেখো তো সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? এখন দেখো সিগন্যাল ঠিক আছে কিনা? একটু দেখো তো সবাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমার কথাই ক্লিয়ার তোমাদের কানে যাচ্ছে? হ্যালো? আচ্ছা, এখন খেয়াল করো, আমি এল এর অলরেডি 4টা ভ্যালু তোমাদেরকে লিখে দিয়েছি। এল এর মান কত? 0, 1, 2, 3। এল এর ভ্যালু 0, 1, 2, 3। এর নিচে নিচে দেখো কিছু জিনিস লেখা আছে। 0 এর নিচে লেখা আছে এস, পি এর নিচে লেখা আছে কত? 1 এর নিচে লেখা আছে পি, 2 এর নিচে লেখা কত আছে? ডি, 3 এর নিচে কত লেখা আছে? এফ। অর্থাৎ 0, 1, 2, 3 এস পি ডি এফ। খুবই ইজি প্রসেস। এখন দেখো এখানে কত আছে? 3s1। কোথায় আছে ইলেকট্রনটা? 3s1। যেহেতু 3s1 এ আছে, তাহলে এল এর ভ্যালুটা একবারে লিখে ফেলবো। এস থাকলে, এস থাকা মানে এল এর ভ্যালু কত হবে? এস থাকা মানে এল এর ভ্যালু হবে হচ্ছে 0। তাহলে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যাও লেখা শেষ। এস থাকলে এল এর ভ্যালু কত হবে? 0। পি থাকলে এল এর ভ্যালু কত হবে? 1। ডি থাকলে এল এর ভ্যালু কত হবে? 2। আর এফ থাকলেই এল এর ভ্যালুটা কত হবে? 3। দেখো খেয়াল করো, এস থাকলে এল এর ভ্যালু কত হবে? 0। পি থাকলে এল এর ভ্যালু কত হবে? 1। ডি থাকলে এল এর ভ্যালু কত হবে? 2। আর এফ থাকলে এল এর ভ্যালু কত হবে? 3। আচ্ছা, তাহলে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা লেখা শেষ। এবার আসবো হচ্ছে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা একটু ইন ডিটেলসে বুঝতে হবে তোমাকে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা একটু বিশদ আকারে তোমাকে বোঝার দরকার আছে। অবশ্যই কি করতে হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা তোমাকে একটু বড় করে বুঝতে হবে। ওই জন্য আসো আমরা একটু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা একটু বড় করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইটুকুর ভিতরে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কমপ্লিট করার ট্রাই করবো। এখন দেখো এস, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে অরবিটালকে মিন করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাদের মিন করে? অরবিটালকে মিন করে। আচ্ছা, অরবিটাল কি? যেমন দেখো এস কে আর ভাঙা যায় না, এস এসি। কিন্তু দেখো যদি পি লেখো, পি কে 3 ভাগে ভাগ করা যায়, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি কে আবার 5 ভাগে ভাঙা যায়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
ডি জেড স্কোয়ার। খেয়াল করো এই যে এস পি ডি এফ এইগুলাকে বলা হচ্ছে উপশক্তি স্তর। এস পি ডি এফ এগুলাকে বলা হয়, এইগুলাকে বলা হচ্ছে উপশক্তি স্তর। আর এই উপশক্তি স্তরকে ভাঙলে অর্থাৎ এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এইগুলাকে বলা হচ্ছে অরবিটাল। এগুলা কি বলা হয়? এইগুলাকে বলা হচ্ছে অরবিটাল। এখন খেয়াল করো পি, পি এর এল এর ভ্যালু কত বলো তো? পি এর এল এর ভ্যালু হচ্ছে 1। পি তে এল এর ভ্যালুটা কত? পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন দেখো এই পি এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি কি হতে পারে? এই পি এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি কি হতে পারে আমরা একটু সেটা খেয়াল করি। যেহেতু 1, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে এম, এম ইকুয়ালস টু লেখা হয় 0 থেকে প্লাস মাইনাস এল। 0 থেকে কত দূর হবে? প্লাস মাইনাস এল পর্যন্ত। খেয়াল করো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিভাবে লেখা হয়? 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। এখন দেখো তাহলে পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত? পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত, তার মানে -1 0 +1। তাহলে পি এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি হতে পারে? -1 0 +1। এস এর ক্ষেত্রে এম এর ভ্যালু শুধুমাত্র 0ই হয়। এস এর ক্ষেত্রে এম এর ভ্যালু 0, কারণ 0 থেকে প্লাস মাইনাস 0 মানে তো কত? 0ই হবে। তাহলে ডি এর ক্ষেত্রে কত হবে? ডি এল এর ভ্যালু কত? 2। ডি তে এল এর ভ্যালু কত? 2। যেহেতু ডি তে এল এর ভ্যালু 2, তাহলে ডি এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি কি হতে পারবে? -2 -1 0 +1 +2। দেখো তো আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে পারবো কিনা? আমি আবার বলছি খেয়াল করো এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এরা কার কার উপরে ভিত্তি করে ডিপেন্ড করে? এল এর মানের উপরে বেস করে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো বের করি। আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করি কার উপরে বেস করে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা বের করি এল এর মানের উপরে ভিত্তি করে। এখন একটা কথা হলো, কথাটা খুব ভালো করে মনোযোগ করে মাথায় গেঁথে নিবা। সেটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একটাই হবে। একটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা হবে? একটাই হবে। কিন্তু ভাই পি তে তো ম্যাগনেটিক কোয়ান্টাম 3টা আছে, 3টার ভিতরে যে কোনো একটা হবে অ্যান্সার। ডি তে কয়টা আছে? 5টা আছে, 5টার ভিতরে যে কোনো একটা হবে অ্যান্সার। তারপরে এস, এস এ একটাই আছে, এস এর ক্ষেত্রে শুধু 0ই। তাহলে যদি 3s1, তাহলে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম এর ভ্যালুটা কত হবে? জাস্ট 0। এম এর ভ্যালুটা কত হবে? জাস্ট 0। এখন খেয়াল করো তাহলে এস, এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন আমরা আরো একটা উদাহরণ দেবো, সমস্যা নেই। এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা স্পিন কোয়ান্টাম সংখ্যা কিভাবে লিখতে হয়? স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে 2টা। স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কয়টা? স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে 2টা। হয় +1/2 হবে, না হলে কি হবে? -1/2 হবে। তাহলে যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে, প্রথম ইলেকট্রনের জন্য আমরা সবসময় +1/2 দিই। প্রথম ইলেকট্রনের জন্য আমরা কি করি? +1/2 ডিক্লেয়ার করি। তাহলে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা পেয়ে গেছি। সোডিয়ামের শেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি কি? n ইকুয়ালস টু, অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বার ইকুয়ালস টু 3l, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা ইজ ইকুয়ালস টু 0, m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ইকুয়ালস টু 0, আর s ইকুয়ালস টু কত? +1/2। এটা হচ্ছে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান। এটা সোডিয়ামের কি? সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বা কোয়ান্টাম সংখ্যার সেট। আচ্ছা আমরা এই বেসিকটা কাজে লাগিয়ে আমরা আরো 2টা কোশ্চেনের অ্যান্সার করে ফেলি। এর মধ্যে আমরা এই বেসিকটা কাজে লাগিয়ে কি করি? আরো 2টা 3টা কোশ্চেনের অ্যান্সার একটু করে ফেলি সবাই। চলো আমরা আরো 2টা 3টা উদাহরণ একটু দেখে আসি। আচ্ছা চলো আমরা সবাই একটু আরো 2টা 3টা কোশ্চেনের অ্যান্সার একটু দেখে আসি।
আচ্ছা আমি সব বুঝলাম না, ওই যে এল এর ভ্যালুটা রেখে দিলাম, এল এর ভ্যালুটা কি করলাম রেখে দিলাম, যেমন তোমাদের হেল্প হয়। এখন আসো, আচ্ছা এখন দেখো আমরা একটু চলে যাই একটা উদাহরণে। আচ্ছা 1 মিনিট একটু তুমি ওয়েট করো। আচ্ছা এবার সবাই খেয়াল করো, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। সবাই দেখো আমরা একটু আরেকটা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা এখন ধরো আমি তোমাকে বললাম যে ম্যাগনেসিয়াম 12। এখন ধরো কোশ্চেন আমি কি বললাম, ম্যাগনেসিয়াম 12। এখন আসো ম্যাগনেসিয়াম 12 এর আমি বললাম যে 10তম ইলেকট্রনটা, কত নম্বর ইলেকট্রনটা, 10তম ইলেকট্রনটা 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে বলেছি। কত নম্বর ইলেকট্রন, 10তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান। ম্যাগনেসিয়াম 12 এর 10তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান এখন আমরা লিখবো। সবাই খেয়াল করো, আমি আবার প্রথম থেকে বোঝাবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যারা এখনো বোঝনি আরেকবার বুঝালবা, সমস্যা নেই, এবার সহজে বুঝালবা। ম্যাগনেসিয়াম 12 এর কত নম্বর ইলেকট্রন, 10তম ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান। সবাই একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা প্রথমে বলেছিলাম যে যদি কোয়ান্টাম সংখ্যার মান তোমাকে বের করতে বলা হয় তাহলে প্রথমে কি করবা, প্রথমেই এই ইলেকট্রন বিন্যাসটা আমাদেরকে করে ফেলতে হবে। তাহলে আসো ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2 2p6 3s2। এরপরে আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে খুঁজে বের করা। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে সেটা হচ্ছে খুঁজে বের করা। তাহলে চলে আসো আমরা একটু 10 নাম্বার ইলেকট্রনটা খুঁজে বের করি। আর 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, এই যে 1s2, এখানে আছে আমাদের কত কত ইলেকট্রন, 1 আর 2। 1s2 তে কত কত নাম্বার ইলেকট্রন আছে, 1 আর 2। 2s2 তে কত আছে, 3 আর 4। 2p6 এখানে আমাদের কত আছে, 5 থেকে 10। আর 3s2 তে কত আছে, 11 আর 12। সবাই খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে 10 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা মান লিখতে হবে। আমাকে কি বলেছে, আমাকে বলেছে 10 নাম্বার ইলেকট্রনের জন্য এখন আসো এই 10 নাম্বার ইলেকট্রনের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখে বলি। ঠিক আছে, দেখো এখন সিগন্যাল মনে পাচ্ছে, এখন তো ক্লিয়ার আছে। আসো তাহলে এখন 10 নাম্বার ইলেকট্রনটা আমাদের খুঁজে বের করা টার্গেট। আমরা অলরেডি 10 নাম্বার ইলেকট্রনটা পেয়ে গেছি। সবাই বলো তো 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, সবাই বলো তো 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে এখন, দেখবেন পড়ো। সবাই বলো তো 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে, দেখি কে বুঝতে পারছো। সবাই একটু বলো তো 10 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে। আচ্ছা খেয়াল করো 10 নম্বর ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে, আমি দেখতে আসছি 10 নম্বর ইলেকট্রনটা আছে হচ্ছে 2p6 এ। 10 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে, 10 নম্বর ইলেকট্রনটা আছে হচ্ছে 2p6,
অর্থাৎ আমি এখন 2p6টাকে একটু বাইরে বের করে নিয়ে আসলাম। এখন আমার এই 2p6 থেকে আমাকে 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হবে। এই 2p6 থেকে আমাকে কি করতে হবে? 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমাকে লেখা লাগবে। এখন দেখো, আগে তো বলেছিলাম যে 2p6 এর যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান, সেই ক্ষেত্রে প্রথমে m অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বার। বলো তো সবাই, প্রধান কোয়ান্টাম নাম্বার কত হবে 2p6 এর ক্ষেত্রে? প্রধান কোয়ান্টাম নাম্বারটা কত হবে দেখি সবাই বলো তো, পড়ো। 2p6 এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কত হবে দেখি বলো তো একটু। আচ্ছা, 2p6 এর ক্ষেত্রে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে? এই যে বলেছিলাম যে s p d f এদের পাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা মিন করে। তাহলে দেখো p এর পাশে কত লেখা আছে? p এর পাশে লেখা আছে 2, p এর পাশে যদি 2 লেখা আছে তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বারটা কত হবে? প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। p এর পাশে কত লেখা আছে 2, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2। এরপর আসছে l। l এর ক্ষেত্রে তো বলেছি শর্টকাট p থাকলে এর মান কত হবে? p থাকলে এর মান হচ্ছে 1। p থাকলে এর মান কত হবে? p থাকলে এর মান হচ্ছে 1। যেহেতু 2p6 তাহলে এর মান কত হবে? 1। যেহেতু 2p6 তাহলে এর মান কত হবে? এর মান হবে হচ্ছে 1। আচ্ছা, এর মান পেয়ে গেছি। এখন আসো m এর ভ্যালু। এখন আমরা কি দেখব? এখন আমরা শিখব হচ্ছে m এর ভ্যালুটা বের করা। আচ্ছা, এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা, এখন দেখো তো সবাই সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা আমার কথা? চলতেছে ক্লাস, ঠিক আছে সবকিছু। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে m এর ভ্যালুটা আমরা বের করব, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা এখন আমরা বের করার আগে, অর্থাৎ m এর ভ্যালুটা বের করব। এখন দেখো, এর আগে যখন s ছিল তখন আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তো প্যারা দেয়নি, তার কারণ কি? একটু সাউন্ডটা আমি দেখে নিচ্ছি। সাউন্ড কি এখন ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছ? আমরা যখন কথা বলছি সাউন্ড কি ক্লিয়ার পাচ্ছ? হ্যালো, কি শুনতে পাচ্ছ? আশা করি এখন সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, এখন দেখো আমরা m এর ভ্যালুটা কিভাবে বের করতে হবে। এর আগে যখন s ছিল, s এর ক্ষেত্রে m কোনো প্যারা দেয়নি, কারণ কি? s এর ক্ষেত্রে m তেমন কোনো প্যারা হয়নি বা প্রেসার হয়নি, তার কারণ কি? s এর ক্ষেত্রে m এর ভ্যালু অল টাইম 0। কিন্তু যখন p থাকবে, p এর ক্ষেত্রে কিন্তু m এর ভ্যালুটা বের করা একটু মানে বুঝে শুনে বের করতে হবে। এখন আসুন 2p6 এখানকার 10 নাম্বার ইলেকট্রন জন্য আমরা এর মানটা লিখব। 2p6 এর 10 নাম্বার ইলেকট্রন জন্য 10 নাম্বার ইলেকট্রন জন্য আমরা m এর ভ্যালুটাকে আমাদের লিখতে হবে। তাহলে দেখো, প্রথমে যেহেতু p আছে, প্রথমে তোমরা করো হচ্ছে 3টা ভাগে বক্সগুলো ভাগ করে নিও। 3টা বক্স আমি ভাগ করে নিলাম। প্রথমে সেটা মানে সহজ নিয়ম আছে। যেহেতু 2p6 আছে, প্রথমে আমি 3টা বক্সে ভাগ করে নিচ্ছি। নেওয়ার পর 2p6 এর ইলেকট্রন শুরু হয়েছে কত? 5 থেকে। 2p6 এর ইলেকট্রন শুরু হয়েছে কত? 5 থেকে। প্রথম বক্সে 5 নাম্বার ইলেকট্রন, দ্বিতীয়তে 6, তৃতীয়তে 7, আবার 8, 9, লাস্টে কত? 10। এখন দেখো তো 10 নাম্বার ইলেকট্রনটা কোন বক্সে অবস্থান করছে? 10 নাম্বার ইলেকট্রন লাস্ট বক্সে আছে। কত নাম্বার বক্সে আছে? লাস্ট বক্সে। p
পি থাকলে এম এর ভ্যালু কত কত হবে -1 0 +1 পি থাকলে এম এর ভ্যালুটা কত কত হবে পি থাকলে এম এর ভ্যালু হবে হচ্ছে -1 0 1 +1 পি থাকলে এম এর ভ্যালুটা কত কত হয়ে যাবে -1 0 1 +1 তাহলে প্রথমটার জন্য হচ্ছে -1 দ্বিতীয়টা 0 আর লাস্টের কত +1 তাহলে খেয়াল করো এই যে 5 নাম্বার 8 নাম্বার ইলেকট্রনের এম এর মান কত -1 6 আর 9 নাম্বার ইলেকট্রনের এম এর মান কত 0 আর 7 আর 10 নাম্বার ইলেকট্রনের এম এর মান কত +1 তাহলে যেহেতু 10 নাম্বার ইলেকট্রনের জন্য বের করতে বলেছে কত নাম্বার ইলেকট্রনের জন্য 10 নাম্বার ইলেকট্রনের জন্য বের করতে বলা আছে তাহলে এম এর ভ্যালুটা কত হবে এম এর ভ্যালু হবে +1 এম এর ভ্যালু কত হবে এম এর ভ্যালু হচ্ছে +1 আর এস দেখো 10 নাম্বার ইলেকট্রন কোথায় আছে প্রথমে লাস্টে 7 নাম্বার ইলেকট্রন প্রথমে আছে 10 নাম্বার ইলেকট্রনটা পরে আছে তাহলে এটার জন্য আমরা -1 দিই এস এর ভ্যালুটা কত হবে -1 এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের 10 নাম্বার ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা তাহলে সবাই আসলে বুঝতে পারছো খেয়াল করো এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের 10 নাম্বার ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা আচ্ছা এইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের 10 নম্বর ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান গেল এখন আমরা শিখবো হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি হবে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয় এটা পরীক্ষা আসবে এটা সাবজেক্টিভে 100% আসবে এখন যেটা করব সেটা সাবজেক্টিভে তুমি 100% এই কোশ্চেনটা পাবা যে এই কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা কোয়ান্টাম সংখ্যা থেকে কি নির্ণয় করা কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার যে প্রসেসটা এখন আসো আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের প্রসেসটা একটু শিখে নিই আচ্ছা এখন আমরা একটু শিখে ফেলি যে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে খুবই সহজ একটা কক্ষপথের জন্য আমাকে ইলেকট্রন সংখ্যাটা বের করতে দেবে কিসের জন্য দেবে একটা কক্ষপথের জন্য আমাকে ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে এখন আসো ধরো তোমাদের বই অনুসারে আমি একটা দিই যে ঢাকা বোর্ড 2022 এই কোশ্চেন এসেছিল আজ ধরো বললাম যে 4 নাম্বার কক্ষপথের জন্য কত নাম্বার কক্ষপথের জন্য 4th কক্ষপথের জন্য ফোর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আমাকে হিসাব করতে হবে ফোর্থ কক্ষপথে কি করতে হবে ইলেকট্রন সংখ্যা আমাকে হিসাব করা লাগবে আচ্ছা এখন আসো ফোর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে কি দ্বারা কোয়ান্টাম সংখ্যা দ্বারা ফোর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে কি দ্বারা ফোর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা দ্বারা এখন আমরা এটা কিভাবে করব এটা 100% পরীক্ষায় আসবেই এটা 100 পরীক্ষা আসবেই কিন্তু শিওর থাকো সাবজেক্টিভে এই কোশ্চেনটা যদি পরীক্ষা না আসে আমি কি বলেছি দ্রাব্যতা থেকে একটা কোশ্চেন রিডবার্গ ধ্রুবক থেকে একটা কোশ্চেন আর এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা কোশ্চেন যদি আসে তাহলে এই কোশ্চেনটা তোমাকে সাবজেক্টিভে দেবে কোয়ান্টাম সংখ্যা থেকে যদি সাবজেক্টিভে কোনো কোশ্চেন আসে তাহলে আগে যেটা করেছে ওইটা অথবা এই যে এই কোশ্চেনটা তবে এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন আসো প্রথমেই আমাদের কি করতে হবে কোয়ান্টাম সংখ্যাগুলোর উপর বেসিস করে লিখতে হবে কোয়ান্টাম সংখ্যার বেসিস করে কি বের করতে হবে ইলেকট্রন সংখ্যাগুলা বের করা লাগবে তাহলে প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু n
তাহলে দেখো দেখো আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। এম এস আহমেদ আবরার সাহেব, দেখো তো এখন আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। ভাইয়া এখন দেখো তো আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছ কিনা। ভাই দেখো দেখো আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছ কিনা সবাই। আচ্ছা এখন আসো, এই ফোর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা আমরা একটু হিসাব করার ট্রাই করি। তাহলে প্রথমেই আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা লিখে ফেলতে হবে। এটা খুবই ইজি, যত নাম্বার কক্ষপথ প্রধান কোয়ান্টাম সংখ্যাও তত হয়। কক্ষপথ সংখ্যা যত, প্রধান কোয়ান্টাম সংখ্যাও তত। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হলো? 4। প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হলো? 4। এরপরে যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের বের করা শেষ, এরপর আমাদের লিখতে হবে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে কি করতে হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যাটা লিখে ফেলতে হবে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। তাহলে দেখো এল এর ভ্যালুটা এখন কত কত হবে? এখন দেখো নেট খুব বাফার করছো। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এল এর ভ্যালুটা এখন কত কত হবে সেটা একটু আগে ভালো করে। সাউন্ডের কোনো সমস্যা নেই, ওর এখানে সমস্যা, আমাদের এখানে সাউন্ডের সিগন্যাল আছে, 100% সাউন্ড আছে। এখানে নেট বাফারিং করছে, সাউন্ড সমস্যা আমি বলি নিচে আছে নিচে ওই নেই। এখন খেয়াল করো তাহলে এল এর ভ্যালুটা কত কত হবে। এখন দেখো এন এর মান কত? 4। একটা সবচেয়ে সহজ হিসাব বলে দিই, সেটা হচ্ছে এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এল এর মান হবে 4টা। এল এর মান কয়টা হবে? এল এর মান হবে 4টা। একদম 0 থেকে 4টা মান লেখা শুরু করবা। 0 থেকে কয়টা লেখা শুরু করবা? 4টা। যদি এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি কত হয়? 3 হয়, তাহলে এল এর মান কয়টা হবে? 3টা হবে। এল এর মান কয়টা হবে? 3টা। একদম 0 থেকে 3টা লেখা শুরু করবা। আবার বলছো ভালো করে শোনো, 4, এই যে N4 কোথায় পেয়েছি? যেহেতু আমাকে 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলেছে, n = 4 আমরা কোথায় পেয়েছি n এর 4 ভ্যালুটা? এই যেহেতু 4 নাম্বার কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলা হয়েছে। কত নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা? 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলা হয়েছে, ওই জন্য n = 4। যেহেতু n এর ভ্যালু 4, যেহেতু n এর ভ্যালু কত? 4, তাহলে l এর ভ্যালু হবে কয়টা? 4টা। এল এর ভ্যালু কয়টা হবে? 4টা। এখন আসো এল এর 4টা ভ্যালু লিখে ফেলি 0 থেকে। তাহলে 0 1 2 3। এই দেখো এল এর ভ্যালু 4টা লেখা শেষ। খুব ইজি প্রসেস, আমরা শিখবো এগুলা, বেশি ভুংচুঙে যাবো না। এন এর ভ্যালু কত? 4। কোথায় পেয়েছি? 4th কক্ষপথ। এবার এল এর ভ্যালু কয়টা হবে? যেহেতু এন এর ভ্যালু 4, এল এর ভ্যালু হবে কয়টা? 4টা। এল এর ভ্যালু কয়টা হবে? 4টা। এখন আসো এল এর ভ্যালু লেখা শেষ, এরপর লিখবো হচ্ছে আমরা এম। এম এর ভ্যালুটা আমরা সহজে লেখার চেষ্টা করবো। এম এর ভ্যালুটা কিভাবে লিখবো? এল এর উপর ডিপেন্ড করে। এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম হবে কত? 0। এল 0 হইলে এম কত হবে? 0। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে হচ্ছে -1 থেকে 1 এর ভিতরে। তাহলে -1 0 +1। এল এর মান 2, এল এর মান 2 হইলে এম এর মান হবে 5টা। -2 -1 0 +1 +2। এল এর ভ্যালু কত? 3। এল এর ভ্যালু কত? 3। এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এম এর ভ্যালু হবে হচ্ছে -3 থেকে +3 এর ভিতরে যত নাম্বার আছে সব। -3 থেকে +3 এর ভিতরে যত নাম্বার আছে সব। তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। আবার আমি আরেকবার বলছি, দেখো লাস্টবারের মতো, এন এর মান 4 কোথায় পেয়েছি? এই যে 4 নাম্বার কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলেছে। কত নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলেছে? 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা
হিসাব করতে বলা আছে। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হবে যে এন এর ভ্যালুর উপরে। এন এর মান যেহেতু 4, তাহলে এল এর ভ্যালু হবে কয়টা? 4টা। এন এর মান কত? যেহেতু 4, তাহলে এল এর ভ্যালু কয়টা হবে? 4টা। 0 থেকে 4টা লিখে ফেলেছি। 0 1 2 3, দেখো 4টা আছে, 1 2 3 4, 4টা হয়ে গেছে। এরপরে খেয়াল করো এম এর ভ্যালু, যদি এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু হবে 0। যদি এল এর ভ্যালু 0 হয় তাহলে এম এর ভ্যালু 0। এরপর এল এর মান কত? 1, তাহলে এম এর মান হবে হচ্ছে -1 থেকে +1 এর ভিতরে যত ভ্যালু আছে, -1 থেকে +1 এর ভিতরে যত মান আছে, -1 0 +1। এরপরে এল কত? 2। এল যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে? -2 থেকে +2 এর ভিতরে যত নাম্বার আছে, কোথা থেকে? -2 থেকে +2 এর ভিতরে যত নাম্বার আছে, তাহলে -2 -1 0 +1 +2। তারপর কত? এল এর মান 3। এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কত? -3 -2 -1 0 +1 +2 +3। এরপর আমরা লিখব হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা বা অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা। এখন আসো অরবিটাল সংখ্যাটা লেখা আরো সহজ। এম এর সংখ্যা কাউন্ট করে অরবিটালে বসিয়ে দেবো। এম এর মান কত আছে? 0, তাহলে অরবিটাল হচ্ছে একটা। এম এর মান এখানে কয়টা আছে? 1 2 3টা, তাহলে অরবিটাল 3টা। তারপরে এম এর মান এখানে কয়টা আছে? 5টা, 1 2 3 4 5টা, তাহলে অরবিটাল হচ্ছে 5। এখানে এম এর মান কত আছে? 1 2 3 4 5 6 7, তাহলে অরবিটাল হচ্ছে 7। অরবিটাল সংখ্যা মানে এম এর সংখ্যা কাউন্ট করে জাস্ট বসিয়ে দেওয়া। অরবিটাল সংখ্যা মানে কি? জাস্ট এম এর সংখ্যা কাউন্ট করে ওখানে বসিয়ে দেওয়া। এরপর ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাটা আমি কিভাবে হিসাব করবো? এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরে। এক একটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে? এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরে। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত? 1, তাহলে 1 একটা অরবিটাল আছে। খেয়াল করো তাহলে কি বললাম? এখানে অরবিটাল কয়টা? একটা। একটা অরবিটাল হইলে ইলেকট্রন হবে কয়টা? 2টা। অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা লিখতে হয়। অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যায় লিখতে হয়। তাহলে অরবিটাল সংখ্যা কত আছে? 3। অরবিটাল সংখ্যা কত? 3। তাহলে কি 2 দিয়ে গুণ করলে কত হবে? 6। কত? 5 10 14। তাহলে টোটাল ইলেকট্রন কত হলো? টোটাল ইলেকট্রন হলো 32। তার মানে হচ্ছে 4 নাম্বার কক্ষপথে মোট ইলেকট্রন ধরে কয়ত? 32টি। একদম এই বক্সটা করে দিতে পারলেই 4 মার্ক শিওর। তুমি এই বক্সটা করতে পারলেই 4 মার্ক কি একদম শিওর। এই বক্সটা করতে পারলে 4 মার্ক শিওর। এখন দেখো আমরা ক্লাসে প্রায় লাস্টের দিকে চলে এসেছি। আমরা দেখো যে আরেকটা এই জিনিস আরেকটা সলভ করি। এই কোশ্চেনে আমরা আরেকটা সলভ করি, যেন তোমরা বাসায় বসে দেখতে পারো। আচ্ছা এখন দেখো আমরা এটা 4th কক্ষপথের জন্য দেখলাম। এবার আমরা একটু দেখি এখন আমরা দেখি একটু 3rd কক্ষপথের জন্য। আমরা 4th কক্ষপথের জন্য দেখলাম, এবার আমরা একটু দেখি 3rd কক্ষপথের জন্য, 3য় কক্ষপথের জন্য ইলেকট্রন সংখ্যা বের করার নিয়মটা।
থার্ড কক্ষপথ। দেখো যদি তুমি আগেরটা বুঝে থাকো তাহলে খুব সহজেই এটাও পেরে দেবা। এখন দেখো তাহলে আমরা থার্ড কক্ষপথের জন্য চলে যাই। থার্ড কক্ষপথের জন্য কত? এন। থার্ড কক্ষপথ কত? এন। এখন দেখো এন এর মান লিখতে হবে। এন তো বলেছি কক্ষপথ সংখ্যা মানে এন। কক্ষপথ সংখ্যা মানে কি? এন। কক্ষপথ সংখ্যা মানে কি? এন। কত নম্বর কক্ষপথ? থার্ড কক্ষপথ। তাহলে এন এর ভ্যালু কত হবে? 3। এন এর ভ্যালু কত হবে? 3। এরপরে কি? এল। এল এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে? এল এর ভ্যালু ডিপেন্ড করে এন এর উপরে। এল এর ভ্যালু ডিপেন্ড করে কিসের উপরে? এন এর ভ্যালু, এন এর উপরে। তাহলে এন এর মান কত? 3। তাহলে এল এর ভ্যালু লিখতে হবে কয়টা? 3টা। 0 থেকে 3টা, 0 1 2। 0 থেকে কয়টা লিখলাম? 3টা, 0 1 2। এরপর হচ্ছে এম। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে? 0। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে? 0। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? -1 0 +1। এখন দেখো এল এর মান যদি 2 হয়, এল এর মান যদি কত হয়? 2 হয় তাহলে এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। এরপরে কি করতে হবে? এরপর লিখতে হবে অরবিটাল সংখ্যা। কি করতে হবে? অরবিটাল সংখ্যা। এখন দেখো অরবিটাল সংখ্যা কিভাবে লিখতে হয়? এম এর মানের সংখ্যা গণনা করে অরবিটাল সংখ্যা বসিতে হয়। তাহলে এখানে এম এর মান কয়টা? 1টা, তাহলে অরবিটাল সংখ্যা 1। এখানে এম এর মান কত? 3টা, তাহলে অরবিটাল সংখ্যা 3। এখানে এম এর মান কয়টা? 5টা, তাহলে অরবিটাল সংখ্যা কত? 5। এরপরে কি লিখতে হয়? এরপর লিখতে হবে ইলেকট্রন সংখ্যা। এরপর কি লিখতে হবে? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কিভাবে হবে? ভেরি গুড। এখন দেখো ইলেকট্রন সংখ্যাটা কিভাবে হবে? এই যে অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যাতে জাস্ট বসিয়ে দেবো। অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করে কি করবো? ইলেকট্রন সংখ্যাতে বসিয়ে দেবো। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত? 1। 1 কে 2 দিয়ে গুণ করলে কত? 2 3 3 দুগুণে 6, 5 দুগুণে কত? 10। তাহলে 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে? 18টা ইলেকট্রন ধরে। 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে? 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 18টা। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে আমরা রিডবার্গ ইকুয়েশন নিয়ে কাজ করব। অর্থাৎ রিডবার্গের যে সমীকরণ, এখান থেকে রিডবার্গ সমীকরণ থেকে একটা 4 মার্কের কোশ্চেন আসবেই। এরপর যেদিন তোমাদের রসায়ন ক্লাস থাকবে সেদিন হচ্ছে রিডবার্গ সমীকরণ নিয়ে আমরা কাজ করব। রিডবার্গ সমীকরণ থেকে একটা সাবজেক্টিভ কোশ্চেন আসবেই পরীক্ষায়। কি বললাম? রিডবার্গ থেকে একটা সাবজেক্টিভের 4 মার্ক পরীক্ষায় আসবেই। সো ইনশাল্লাহ এরপর যেদিন দেখা হবে সেদিন আমরা রিডবার্গ ইকুয়েশন নিয়ে কাজ করব। আর এই উইকের ভিতরে তোমরা তোমাদের এই প্রথম পত্রের 2য় অধ্যায়ে কোয়ান্টাম সংখ্যার যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সবাই লিখে ফেলবা বা কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। আমি অবশ্যই খেয়াল করো, এর ভিতরে তোমরা এই উইকে সবাই কোয়ান্টাম সংখ্যার এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। যারা যারা এইখানে যুক্ত আছো এই কোর্সটাতে তাদের রসায়নের দায়িত্বটা আমাদের আছে, সমস্যা নেই। রসায়ন তোমরা প্রতিটা সাবজেক্টে প্রতিটা টিচার তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের ভালো করানোর চেষ্টা করছে এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবা। সবাই নিয়মিত ক্লাসগুলো না দেখলে কিন্তু ভালো করার চান্স থাকবে না, কারণ এরপরে কিন্তু আর বোঝানোর কোনো সুযোগ নাই। এরপরে আর তোমায় কেউ এভাবে হাতে ধরে বোঝাবে না, বোঝানোর কোনো চান্সও নাই। এরপরে তোমাকে আর এইভাবে হাতে ধরে বোঝানোর কোনো চান্স নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রতিষ্ঠানের ক্লাস বা কিছু করা যাবে না, ফলো করা